প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে 12 লাখ কৃষক সুদসহ ঋণের বোঝা থেকে মুক্ত হবে। 1,550 কোটি টাকা ঋণ মওকুফ হওয়ায় সারা দেশের কৃষকরা সেই অর্থ দিয়ে নতুন উদ্যমে চাষাবাদ শুরু করতে পারবে। বৈঠক শেষে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। ইউসুফ আলীর রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম অঙ্গীকার ছিল সারা দেশে সর্বোচ্চ 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের প্রথম সভায় উঠে আসে কৃষি ঋণ মওকুফের বিষয়টি। সুদে আসলে কৃষি ঋণ মওকুফের ফলে কৃষি প্রধান হিসেবে পরিচিত বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলার অসংখ্য কৃষক সুফল ভোগ করবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সরকার তার নির্বাচন ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সরকারি, বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকসমূহ এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকসমূহের 25 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সুদসহ কৃষকদের নিকট পাওনা রয়েছে প্রায় 1,550 কোটি টাকা, যা এই মওকুফের আওতাভুক্ত হবে। তিনি বলেন, মওকুফকৃত ঋণের টাকা দিয়ে নতুন করে যাতে কৃষি উৎপাদন শুরু করা যায় তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে আনুমানিক 12 লক্ষ কৃষক উপকৃত হবেন। এর ফলে ক্ষুদ্র প্রান্তিক কৃষকগণ ঋণের হার দায় হতে মুক্ত হতে পারবেন, যা তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং দেশের কৃষি খাতে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। ঋণের কিস্তি বাবদ যে অর্থ কৃষকের ব্যয় হতো সে অর্থ তারা উন্নত মানের বীজ বা আধুনিক সেচ প্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবেন। মাথার উপর ঋণের বোঝা না থাকায় কৃষক পরবর্তী মৌসুমে নতুন উদ্যমে চাষাবাদ শুরু করতে পারবেন। যথাসময়ে অফিসে উপস্থিত না হলে বিধি অনুযায়ী কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সকল কর্মকর্তা সঠিক সময় না আসেন তাহলে সরকারের যে আইনানুগ প্রক্রিয়া রয়েছে সেটা ডিলিজেন্টলি অর্থাৎ নিখুঁতভাবে অনুসরণ করা হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে অমর 21শে বইমেলা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বইমেলা শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশের সূতিকাগার হয়ে উঠুক এ আহ্বান জানান তিনি। বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য কাজ শুরু করার প্রয়োজন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মাহবুব সৈকতের রিপোর্ট। অমর 21শে বইমেলা প্রাঙ্গণ। ফাগুনের পাতাঝরা বিকেলে বাংলা একাডেমি চত্বরে সপরিবারে বইয়ের স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এর আগে অমর 21শে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে আগামীতে বইমেলাকে আন্তর্জাতিক রূপ দেওয়ার পরামর্শ দেন তিনি। আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কিনা সেটি আমি আপনাদের সকলকে ভেবে দেখার অনুরোধ জানাবো। অমর 21শে আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হলে বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বহু ভাষা এবং সংস্কৃতি শেখা, জানা এবং বোঝার দিকে আমাদের নাগরিকদের আগ্রহী করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি এটি বিশ্বাস করি বা মনে করি। জ্ঞানভিত্তিক সমাজ গড়তে বছর জুড়েই দেশের বিভিন্ন প্রান্তে বইমেলা আয়োজনে সহায়তার কথাও জানান সরকার প্রধান। বইমেলা শুধু একটি নির্দিষ্ট মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ না রেখে বরং সারা বছর দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় আয়োজিত করা যেতে পারে। এ ব্যাপারে বই প্রকাশকগণ উদ্যোগী হয়ে ভূমিকা রাখতে পারেন বলে আমি মনে করি এবং সরকারের পক্ষ থেকে যদি সহযোগিতার কোনো অবকাশ থাকে অবশ্যই বর্তমান সরকার সেখানে এগিয়ে আসবে।
মানবিক দেশ গড়তে সকলের সহযোগিতাও কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দেশকে সকল প্রকার অন্ধকার ও পশ্চাৎপদতা থেকে মুক্ত করে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমি আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজনদের বাংলা একাডেমি পুরস্কার, সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। লেখক, প্রকাশক ছাড়াও উদ্বোধনী পর্বে বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা অংশ নেন। জ্ঞানভিত্তিক সমৃদ্ধ সমাজ গড়তে বইয়ের নেই কোনো বিকল্প। তাই তো বইমেলা কেবলমাত্র নগরকেন্দ্রিক না রেখে জেলা থেকে উপজেলা পর্যায়েও ছড়িয়ে দেওয়ার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সাথে বইমেলা যেন হয়ে ওঠে শিক্ষা এবং সংস্কৃতির সূতিকাগার, যা থেকে শিক্ষা নিয়ে একটি কল্যাণমূলক মানবিক বাংলাদেশ গড়তে সবাই যেন একযোগে কাজ করেন। বইমেলার উদ্বোধনে এসে এমন প্রত্যাশার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহবুব সৈকত, মাই টিভি, অমর একুশে বইমেলা প্রাঙ্গণ, বাংলা একাডেমি, ঢাকা। শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প সংস্কৃতির রাজনীতিকরণকে সভ্য সমাজের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি। সকালে 9 বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে 21 পদক প্রদান করে তিনি এসব কথা বলেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হল রাষ্ট্রীয় সম্মাননা 21 পদক প্রদান অনুষ্ঠান। দেশের সাহিত্য, গবেষণা, সংস্কৃতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর 9 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানকে 21 পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর মানব সম্পদ গড়ে তুলতে সরকার বিভিন্ন দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। শিল্প সংস্কৃতির রাজনীতিকরণ কখনোই সভ্য দেশের পরিচয় হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, নতুন সরকারের যাত্রায় বিজ্ঞজনদের দিক নির্দেশনার প্রয়োজন রয়েছে। রাজনীতিবিদগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি জ্ঞানী গুণীজন দিক নির্দেশনার ভূমিকা পালন করে থাকেন। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতি মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। 1976 সালে প্রবর্তিত 21 পদক দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। মহান ভাষা আন্দোলনের স্মৃতিকে ধারণ করে প্রতি বছর জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য এই পদক প্রদান করা হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। খুব শিগগিরই পুলিশের আরও 10,000 নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে খুব শিগগির আরও 10,000 নতুন কনস্টেবল নিয়োগ করা হবে। এর বাইরে এসআই ও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এএসপি নিয়োগ নেওয়া হবে। সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইন শৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পরিকল্পনা নেওয়া ও পরিকল্পনা মোতাবেক কাজ সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশ সার্জেন্টের 180টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগির যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে নিয়োগ করা হবে। আজকে আমরা সারা দেশের আইনশৃঙ্খলা কমিটিগুলো পুনর্গঠন করার জন্য একটা পত্র জারি করেছি। জেলা পর্যায়ে যাবে, উপজেলা আইনশৃঙ্খলা কমিটিরও কমিটি পুনর্গঠন করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে আজকে 180 জন পুলিশ সার্জন নিয়োগের জন্য আমরা নির্দেশ দিয়েছি। এর বাইরে আরও আমরা জনবল বৃদ্ধির জন্য চেষ্টা করছি। আরও 10,000 নতুন কনস্টেবল নিয়োগ করা হবে দ্রুততার সাথে।
এবারের ঈদযাত্রায় নৌ দুর্ঘটনা প্রতিরোধে নৌপথে 10 দিন বালুবাহী বাল্কহেড ও ডিঙি নৌকা চলাচল বন্ধ ঘোষণা করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। পাশাপাশি রাতের বেলায় স্পিডবোট চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং দিনের বেলায় স্পিডবোটে যাত্রীদের লাইফ জ্যাকেট পরা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে 17 থেকে 24 মার্চ নিত্য প্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ রাখা হবে, যাতে যাত্রী পরিবহন নির্বিঘ্ন থাকে। দুপুরে সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সভাপতিত্বে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে এসব নির্দেশনা দেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে নৌপরিবহন মন্ত্রী বলেন, আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে নৌপথে ঘরমুখো মানুষের নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সরকার। যাত্রাটা মোটামুটি স্বস্তির ছিল, ভালো ছিল, নিরাপদ ছিল। এবার তার চেয়ে আরও কীভাবে ভালো করা যায়, আরও কীভাবে মনোরম করা যায়, সেই জায়গা থেকে নতুন আরও কিছু বিষয় আমরা যুক্ত করেছি, সবার পরামর্শ শুনেছি। যাদের দায়িত্ব আছে তারা আরও দায়িত্বশীল থেকে কাজটা করবার জন্য যে দরকার, তাদের সহযোগিতা দরকার, সে দাবিগুলি তারা করেছে। আমরা তাদেরকে সেইগুলি পূরণ করবার অঙ্গীকার করেছি এবং আমরা মনে করছি যে নৌযাত্রাটা এবার যে কোনো সময়ের চেয়ে ভালো হবে, যেগুলি আমরা করতে সক্ষম হব। 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সংবিধান সংস্কার বা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। নতুন সংশোধনী অনুযায়ী পূর্বে ঘোষিত ফলাফলের তুলনায় হ্যাঁ এবং না উভয় ভোটের সংখ্যাই কমেছে। নির্বাচন কমিশন সচিবালয়ে সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এক অতিরিক্ত গেজেটের মাধ্যমে বৃহস্পতিবার এ সংশোধনী তথ্য জানানো হয়। গেজেটে জানানো হয়, প্রথম গেজেটের হিসেব অনুযায়ী হ্যাঁ ভোটের সংখ্যা ছিল 4,82,660 জন, না ভোটের সংখ্যা ছিল 2,20,71,726 জন। হ্যাঁ এবং না ভোট মিলে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ছিল 7,76,95,023 জন। এর মধ্যে বাতিল হয়েছিল 74,22,637 জন। বাতিল ভোট বাদ দিয়ে মোট বৈধ ভোটার সংখ্যা দাঁড়ায় 7,02,72,386 জন। সংশোধিত গেজেটের হিসেব অনুযায়ী গণভোটে হ্যাঁ ভোটের সংখ্যা 4,72,25,980 জন, না ভোটের সংখ্যা দাঁড়াবে 2,19,60,231 জন। হ্যাঁ এবং না ভোট মিলে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে 7,66,21,407 জন। এর মধ্যে বাতিল হয়েছে 74,35,196 জন। বাতিল ভোট বাদ দিয়ে মোট বৈধ ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 6,91,86,211 জন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় 4টি হত্যা মামলা সহ 5 মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি KM জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আইভীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হৃদয় রহমান। এদিকে জুলাই আগস্টে সংঘটিত হত্যা মামলায় কক্সবাজারের উখিয়া টেকনাফ আসনের সাবেক MP আব্দুর রহমান বদিকে 6 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। দুপুরে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আব্দুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে 9ম ও 10ম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এখানে বেল দিলেও আসলে বের হবে কি হবে না, এটার পলিটিক্যাল সিদ্ধান্তের উপর নির্ভর করে। মেইন রিজনিংটাই এই মামলায় গত 9/5/2025 তারিখে সে অ্যারেস্ট হয়েছে। জেলখানা থাকা অবস্থায় তাকে সোনার দেখানো হলো। যেদিনকে 9/11/2025 তাকে 5টি মামলা, যার মধ্যে 4টি এফআইআর নাম ছিল, একটা এফআইআর নাম ছিল, সেই 5টি মামলাতে যেদিন জামিন দিয়েছে সেদিন রাত্রিতেই আজকের যে 5টি মামলা, সেই 5টি মামলা তাকে সোনার অ্যারেস্ট আবেদন করেছিল 9/11/25, কিন্তু সেই মামলা সোনার অ্যারেস্ট কার্যকরী হলো 18/11/2025। 1971 সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরামকে খালাস দিলেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। এর আগে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় খান আকরামকে যে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তার বিরুদ্ধে
আপিল বিভাগে আবেদন করা হয়। এই মামলায় ট্রাইব্যুনাল 7 আসামিকে সাজা দিয়েছিলেন। 2023 সালে 30 নভেম্বর তাদের সাজা দিয়েছিলেন ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে মোট 7টি অভিযোগ আনা হয়। 2017 সালের 31 মে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেওয়া হয়। পরে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার কাজ চলাকালে মঙ্গলবার বরিশাল জেলার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের কক্ষে ঢুকে হট্টগোল, ভাঙচুর ও বিচারকের সঙ্গে অশোভন আচরণের ঘটনায় বরিশাল জেলার 20 আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়। এরপর মামলার প্রধান আসামি ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি SM সাদিকুর রহমান লিংকনকে গতকাল দুপুরে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার গ্রেপ্তারের প্রতিবাদে ওই আদালত চত্বরে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। ফলে বৃহস্পতিবারও বন্ধ ছিল বিচার কাজ। সকাল থেকে আদালতে আসা বিচার প্রার্থীরা কার্যক্রম বন্ধ দেখে ফিরে যান। আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয় অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক, আজ থেকে শুরু হলো অমর 21 বইমেলা। বইমেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী জাহিদ আহমেদ বাবু, যুক্ত হচ্ছে তার সাথে। বাবু, বইমেলার প্রথম দিনের পরিস্থিতি কেমন দেখছেন? সর্বশেষ তথ্য জানান। আপনি যেমনটি বলছিলেন যে বাঙালির প্রাণের বইমেলা শুরু হয়েছে আজ 26 ফেব্রুয়ারি। শুরু হয়েছে আজ ফেব্রুয়ারি। যে গ্রন্থমেলাটি শুরু হবার কথা ছিল ভাষার মাস ফেব্রুয়ারির 1 তারিখ, যে গ্রন্থমেলাটি শুরু হওয়ার কথা ছিল ভাষার মাস ফেব্রুয়ারির 1 তারিখ, অথচ সেই ভাষার মাস 1 তারিখেই কিন্তু বইমেলার আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শনার্থী তারা কিন্তু চলে আসছেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে যে গ্রন্থের মধ্যে শুরু হওয়ার কথা ছিল ভাষার মাস ফেব্রুয়ারির 1 তারিখ, কিন্তু সেটি না হয়ে বাঙালির প্রাণের অমর 21-এর সেই বইমেলার আয়োজন করা হলো ফেব্রুয়ারির একেবারে শেষ দিকে এসে, অর্থাৎ 25 ফেব্রুয়ারি। অবশ্যই এর অনেক কারণের মধ্যে অন্যতম প্রধান কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবু 21-এর বইমেলা বলে কথা, কারণ মেলা মানেই ঘুরে ঘুরে হরেক রকমের নতুন নতুন বই দেখা, আর তাই তো গরম উপেক্ষা করেও কিন্তু পাঠকরা আসছেন প্রাণের বইমেলায়। তবে এবার রোজার মাসে বইমেলা চলে আসলেও বেচা বিক্রির ক্ষেত্রে কিন্তু তেমন এ নিয়ে প্রভাব ফেলছে না। এ নিয়ে বিক্রেতারা কী বলছেন সেই বিষয়ে আমরা একটু জানতে চাইব। যদি বলতে পারতেন যে আপনি কিছু আসেন যে এবারে বইমেলা আসলে কেমন প্রভাব ফেলছে, রোজার কোনো প্রভাব ফেলছে কিনা কিছু বলেন। বইমেলার আজ প্রথম দিন, তো আমি দেখতে পাচ্ছি যে পাঠকের বেশ আগ্রহ আছে বই কেনার জন্য। পাঠক সমাবেশও বেশ ভালো দেখতে পাচ্ছি। তো আগামী দিনে আরও পাঠক আরও বাড়বে, আমাদের বিক্রিও বাড়বে। আমি আশাবাদী বইমেলা নিয়ে যে আরও ভালো হবে, ভালো কিছু পাবো আমরা ইনশাল্লাহ। তো শুনছিলেন আসলে বইয়ের প্রতি বাঙালির অগাধ ভালোবাসা রয়েছে। সেই ভালোবাসার প্রেক্ষিতে কিন্তু তারা কিন্তু আজকের যে যারা বিক্রেতারা তারা কিন্তু স্টল মালিকরা তারা কিন্তু আশায় বুক বেঁধে আছে। এবং আজকের এই মেলার প্রথম দিনে আসলে আমি লক্ষ্য করেছি যে মেলায় পাঠকদের চাহিদা হলো সায়েন্টিফিক বই এবং সেই পাশাপাশি ইসলামিক ভিত্তিক বই, এবং সেই সাথে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন আদর্শ সংগ্রামী জীবন আদর্শ নিয়ে লেখা সেই সব বইগুলো কিন্তু বেশ চলছে। এছাড়াও নতুন একটি বই আসছে যে কোনোদিন সম্রাটের ডিজিটাল সম্প্রচার নামে একটি বই ইত্যাদি প্রকাশনীতে পাওয়া যাচ্ছে। তো মোটা দাগে যদি বলতে হয় এবারের আজ মেলার প্রথম শুরুর দিকে দর্শনার্থী এবং পাঠকরা কিন্তু সরব হয়েছে কিছুক্ষণের মধ্যে, কিন্তু ফেব্রুয়ারির বিদায়ী ঘণ্টা বাজার সাথে সাথে এই বইমেলায় কিন্তু নতুন প্রাণ ফিরে পেয়েছে। আর সেই লক্ষ্যে বইপ্রেমীদের যারা আসবেন, বইপ্রেমীদের নিরাপত্তা প্রদানে তৎপর রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। তো এই ছিল অমর 21-এর বইমেলার প্রথম দিনের সর্বশেষ খবর। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বইমেলার প্রথম দিনে শুরুর সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদ হোসেন বাবু। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত এমপি বলেছেন, নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার ও গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি সহ তৃণমূল পর্যায়ে সেবা দেওয়ার জন্য 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করব। তৃণমূলে এই সেবাকে উন্নত করার জন্য এদেরকে প্রশিক্ষণ দেওয়া, নিয়মিত কর্মস্থলে থাকা, যন্ত্রপাতি, ঔষধ সাপ্লাই বাড়ানো সবকিছুই সেখানে আছে। দুপুরে সিরাজগঞ্জে 250 শয্যার জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এ কথাগুলো বলেন। তিনি আরও বলেন, প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্য সরকার ও রাজনীতিবিদরা কাজ করে যাব। পাশাপাশি আপনারা নাগরিক হিসেবে সকলকেই ভূমিকা রাখতে হবে। আমাদের নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য খাতকে আমরা অত্যন্ত গুরুত্ব এবং অগ্রাধিকার দিয়েছি। স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি সহ একেবারে তৃণমূল পর্যায়ে সেবা দেওয়ার জন্যে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করব এবং সেই সাথে তৃণমূলে এই সেবাকে উন্নত করার জন্যে এদেরকে প্রশিক্ষণ দেওয়া, এদের নিয়মিত যেন তারা চাকরিস্থলে থাকে, যন্ত্রপাতি, ওষুধপত্রের সাপ্লাই বাড়ানো, এগুলো সব কিছুই সেখানে আছে। হাজারীবাগে ছুরিকাঘাতে 9ম শ্রেণীর ছাত্রী শাহরিয়ার শারমিন বিনতি হত্যার 12 ঘণ্টার মধ্যে অভিযুক্ত ঘাতক সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকাল 10টার দিকে কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকু, রক্তমাখা গেঞ্জি, প্যান্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রেম ঘটিত কারণে সিয়াম এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হয়েছে পুলিশ। এসএম আরিফের রিপোর্ট। 25 ফেব্রুয়ারি রাত আনুমানিক 9:30 সিসিটিভি ফুটেজে দেখা যায় হাজারীবাগ থানাধীন চরকঘাটার এলাকার রাস্তায় পাশাপাশি হাঁটছেন 2 কিশোরী। কথা বলার এক মুহূর্তে ধারালো ছুরি দিয়ে 9ম শ্রেণীর ছাত্রী শাহরিয়ার শারমিন বিনতিকে গুরুতর আঘাত করে পালিয়ে যায় সিয়াম। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ভিকটিমকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। এই ঘটনার 12 ঘণ্টা না পেরুতেই কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে ঘাতক সিয়ামকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি, গেঞ্জি, প্যান্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্ল্যান ছিল আসলে মানে তাকে কিছু করবে, মানে মেরে ফেলবে আর কি, এটাকে প্ল্যান ছিল। তার মাঝখানে হয়তো সে মনে করতেছিল কথা বলি, দেখি যদি মনে হয় যে না, আর যে ছেলেটার সাথে তার সম্পর্ক বলে মনে হচ্ছে, তা সে সন্দেহ করতেছিল, এটা যদি সে ক্লিয়ার হয় বা সে কনভিন্সড হয় তাহলে হয়তো কোনো কিছু করবে না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সিয়াম হত্যার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। তার বক্তব্য অনুযায়ী প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু এমন হতে পারে যে ভালো সম্পর্ক বা ভালো লাগার সম্পর্ক ছিল। তো এই ভালো লাগার সম্পর্ক না থাকলে তো একজন ডাকলে তো বের হয়ে আসার কথা না, এবং তারা সুন্দর করে কিন্তু একসাথে হাঁটতেছিল, কথা বলতেছিল। তো এটা আমরা অনুমান করতেছি যে এটা যেহেতু মেয়েটা বেঁচে নেই, আমরা তো ক্রস চেক করতে পারতেছি না, ওই হিসেবে ধরে নিচ্ছে যে তাদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে অপহরণের 2 ঘণ্টার মধ্যে 9ম শ্রেণীর এক ছাত্রকে উদ্ধার করার ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের বয়স 20 থেকে 22 বছরের মধ্যে। এদের সাথে ওইখানে আরেকজন প্রেজেন্ট ছিল, তাকে আমরা খুঁজতেছি, ওটা পরে আমরা জানাবো, এখনো পাই নাই। সে টিমের অন্যতম লিডার। আর যারা পাইছি এরাও মোটামুটি এদের সাথে মোটামুটি আমরা দেখেছি যে 10 থেকে 12 জনের একটা টিম আছে, এবং এরা কিন্তু খুবই দুর্ধর্ষ একটা টিম। তাদের কাছ থেকে জব্দকৃত মোবাইল ফোন থেকে অপহরণের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা জানায় পুলিশ। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। 2025-26 অর্থ বছরের ব্যক্তি করদাতাদের রিটার্ন জমার সময় 1 মাস বাড়িয়ে আগামী 31 মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো সময় বাড়ল। এর আগে 3 দফা 1 মাস করে সময় বাড়ানো হয়, যা শেষ হওয়ার কথা আগামী 28 ফেব্রুয়ারি। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এক আদেশে রিটার্ন দাখিলে নতুন করে সময় বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানায়। আয়কর আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে করদাতাদের জরিমানা গুনতে হয় এবং তারা সরকার অনুমোদিত বিভিন্ন কর রেয়াত সুবিধা থেকে বঞ্চিত হন। 14তম গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দিলেন মুস্তাকুর রহমান। বৃহস্পতিবার সকাল 10:40 বাংলাদেশ ব্যাংকে আসেন তিনি। নীতিসুদ হার কমিয়ে ব্যবসা বাণিজ্যের পরিবেশ চাঙ্গা করার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কেন্দ্রীয় ব্যাংকের
গভর্নেন্স নিশ্চিত করতে কাজ করবে নতুন গভর্নর, এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক মুখপাত্র। সেই সাথে কর্মসংস্থান বাড়াতে খুলে দেওয়া হবে বন্ধ প্রতিষ্ঠান। বিস্তারিত ইলিয়াস মাতবরের প্রতিবেদনে। বৃহস্পতিবার দায়িত্ব নিলেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান। প্রবেশের সময় সাংবাদিকদের জানান, কথায় নয় কাজেই বিশ্বাসী তিনি। পরে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন নতুন গভর্নর। এ সময় খাদের কিনারা থেকে দেশের অর্থনীতিকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসায় বিদায়ী গভর্নরের প্রতি ধন্যবাদ জানান নতুন গভর্নর। সেই সাথে কর্মসংস্থান বাড়াতে নীতি সহায়তার মাধ্যমে বন্ধ প্রতিষ্ঠান খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। গভর্নরের দিক নির্দেশনা জানাতে দুপুরের সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাংলাদেশ ব্যাংক মুখপাত্র। গভর্নর চাচ্ছেন যে বদ্ধ কলকারখানাগুলি চালু হোক, এজন্য পলিসি সাপোর্ট দিতে হলে বাংলাদেশ ব্যাংকে বেশ কিছু কলকারখানা আমরা গত 1.5 বছরে বন্ধ হতে দেখেছি। পলিটিক্যাল আনস্টেবিলিটি সহ ডলার প্রাইসিং বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছে। ইকোনমিককে যদি বুস্ট আপ করতে হয় তবে এই কলকারখানাগুলোকে অবশ্যই চালু করতে হবে। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ গ্রহণ করবেন। দেশের বিনিয়োগ পরিবেশ স্বাভাবিক করতে সুদ হার কমানোর কথা জানিয়েছেন তিনি। সেই সাথে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও অগ্রাধিকার থাকবে বাংলাদেশ ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটা এজেন্ডা হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করা এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে প্রাইস স্টেবিলিটিকে এনশিওর করা। মোস্তাকুর রহমান প্রথম ব্যক্তি যিনি কোনো ব্যাংক কর্মকর্তা না হয়েও গভর্নর হলেন। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। পোশাক শিল্প কারখানার মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমই এর উদ্যোগে রাজধানীর আর্মি গলফ ক্লাবে আয়োজন করা ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানের এ সময় জাতীয় সমস্যার পাশাপাশি পোশাক শিল্পের সমস্যা নিয়ে কথা বলার জন্য নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান। পোশাক শিল্প খাতে বিরাজমান সকল সংকট কাটিয়ে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পরে বিজিএমই এর যে সকল সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সংগঠনের পক্ষে তাদের হাতে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন বিজিএমই এর সভাপতি। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। তেলাওয়াত করেছে, দুরূদ শরীফ পড়েছে, সমস্ত সভাপতিবৃন্দ, পরিচালকবৃন্দ যারা এখানে